আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি, শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকেই ঠিক আছে। আমাদের উঠতে আজকে একটু দেরি হয়েছে, জন্য ব্লগ শুরু করতেও অনেকটাই দেরি হয়েছে। শুধু আমার একার নয়, আজকে আমরা সবাই একটুখানি দেরি করেই উঠেছি। তো তাও উঠেছি এই কারণেই যে বাড়িতে মানুষ এসেছিলেন, বুম্বাদার সঙ্গে দেখা করতে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি আসাতে আমাদের সবার ঘুম ভেঙেছে। নাহলে হয়তো বা প্রত্যেকের, এমনকি নিচেও আমার শ্বশুরমশাই যেখানে ভোর 5টা সাড়ে 5টায় উঠে পড়েন, কোনো কারণে তারও আজকে উঠতে খুব দেরি হয়েছে। যাই হোক, ঠিক আছে। তো এখন এই যে এই জিনিসগুলোকে দেখছি আর ভাবছি যে এই যে দিনহাটাতে যে তুলে এলাম লঙ্কা, এগুলো প্রায় পাকার মুখে, যেমন এটাতে রং ধরেই এসেছে একটা দুটোয়। তো এখানে 4টে, আর উপরে বেশ কিছু আছে। আর একটা জিনিস খেয়াল করছি যে সকালবেলা উঠে আমি যখন প্রথম বারান্দায় আসি তখন প্রচুর পাখি, প্রচুর। কিন্তু ওরা আমাকে দেখে না সবাই উড়ে চলে গেল, কারণ এতদিন ধরে এই কটা 7-8টা দিন ওরা আমাকে না দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কাজে এখন আসায় মানে ওরা আমায় দেখায় অভ্যস্ত করতে আরও কটা দিন আমাকে সময় দিতে হবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আমার সাথে ওদের ভাব ছিল। আবার প্রচুর নতুন পাখিও এসেছে, তো কারণ এত তো বুঝতেই পারছেন যে কটা পুরনো মিলে খাচ্ছিল, তারা তো আর এত শেষ করেনি। নতুন অনেক বন্ধুই আমার সাথে এসেছেন এখানে, তো তারা তো আমায় চেনে না। তো এখন এই কটা দিন যেটা হয়েছে যে জানলাগুলো ভালো করে খোলা হয়নি, এই যে এই জানলা টানলাগুলো এখন তো বন্ধ করে দিলাম, কিন্তু এসে ঘরে 4টে জানলাই খুলে দিয়েছিলাম। সব মিলিয়ে মিশিয়ে ওরা এই ব্যাপারটাতে একটু অনভ্যস্ত, ওই অভ্যস্ত করে নিতে বেশি দিন আর লাগবে না। কালকে এসে রাত্রিবেলাতে বা সন্ধ্যেবেলাতে আমি তেমন বিশেষ কিছু করতে পারিনি, টুকুর আবার ওর বন্ধুদের সাথে বেরিয়েছিল। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে সমস্ত অনেক কিছু বকেয়া কাজ করে রয়েছে। তার মধ্যে আবার মিনা মাসিকে আজকেও আমি আসতে বারণ করেছিলাম। কালকে কিন্তু আমি ট্রেনেতেই ফোন করে বলেছিলাম যে মাসি তুমি কিন্তু আজকে এসো। তো আমার শ্বশুরমশাই বললেন নিচে প্রচুর রান্না হয়েছে, সেই রান্নাগুলো সমস্ত কালকের, আমি তো এসে খাইনি। তো আর আলপনাদি একটু কনফিউজ হয়ে গেছিলো যে আমি ভেবেছিলাম আমি বোধহয় দুপুরবেলায় আসবো গাড়ি নিয়ে। তো যাই হোক, সেই জন্য কি হয়েছে, আমাদের রান্নাগুলো না আছে, তো অত বাড়তি রান্না রেখে লাভ নেই। বলে ওপরে রান্না হলেই তোমাদের আবার ওপরেই খাওয়ার ব্যাপার থাকবে। আজকে নিচটা খালি হোক, কাল থেকে যেন মিনা আসে। তাই মিনা মাসিকে আবার বারণ করে দিলাম। তো যাই হোক, এখন কালকের অনেক বকেয়া কাজ আজকে আমাকে করতে হবে। রান্নাঘরটা খুব খারাপ হয়ে আছে, রান্নাঘরটাকে ক্লিন করি, তারপরে এই ঘরটাকেও ক্লিন করি, তারপর সব মিলিয়ে মিশিয়ে আমি যে সুটকেসগুলো নিয়ে গিয়েছিলাম, ট্রলিগুলো, সেগুলোকে খালি করা, অন্যান্য জিনিসপত্র করা, সবই রয়েছে। তো এখন আপাতত টুকটুক করে কাজ শুরু করি। 8 ঘন্টার মধ্যে যে কাজগুলো বললাম আমি, সমস্ত শেষ হয়ে যাবে বলে মনে হয়। কিন্তু আমাদের বঙ্কুদার আসার কথা আজকে, আমাদের প্লাম্বার দাদা, তিনি যে টাইমটা দিয়েছেন প্রায় হয়েই এসেছে সেই সময়। তো দেখি যদি চলে আসেন তো ভালো, তা নইলে স্নানে ঢুকে যাই, অনেরা করিয়ে নেবে এই আর কি। এখানটা ধুয়ে দিতে হবে। তারা সব খাবার খেয়েছে, অপকীর্তি করেছে সব কিছু, কিন্তু সন্ধ্যাবেলায় ধুয়ে দিলেই ভালো। মানে এখন তো মাঝে মাঝেই খেতে আসছে, কিন্তু কী হয়েছে, সন্ধ্যাবেলাতে ঠান্ডা লেগে যায় না, তখন আর ইচ্ছে করে না। তো সারাদিনই তো এদের খাওয়া দাওয়ার ব্যাপার চলছে, তো যত বেলা বিকেলের দিকে ঢলবে তত এদের ঝাঁকের সংখ্যাও বাড়বে। আমি তো ভেতরে চলে যাবো, বিকেলের দিকে ওরা বেশ একটা মানে আর্লি ডিনার করতে আসে আমাদের ওখানটা। তো এখন এই সময়টাই ভাবছি করে দিই। ওয়াশিং মেশিনের সামনেটা খুব নোংরা হয়েছে, আবার এই জিনিসগুলোকে আবার নতুন করে গোছাতে হলো, কারণ আমার হাজব্যান্ডের সবগুলোই মামুনি তো এগুলো ভাজ করেছে, বলে দিয়ে গেছিলাম যেখানে স্তূপ করে রাখবে না, সব ভাজ করে রাখবে, সব উল্টো ভাজ করেছে। তো সেই উল্টোগুলো যদি ওরমভাবে রেখে দিই না আলমারিতে, আমার বরের বিশ্বাস নেই, উল্টো করেই চলে যাবে। তাই জন্য ওরগুলো শুধু করবো কেন, করছি যখন সব উল্টোপাল্টা করলাম, আবার নিজেরটাও করে নিলাম। তো এই তো হলো, অনেকক্ষণ ধরেই কাজকর্ম হলো। তো এখন ভাবছি যে যেহেতু আমি থাকলে ওরা কেউ আসছেই না ভয়ে, তাই জন্য ওই যে আবার একজন এসছে। তো ঠিক আছে, এখন একটুখানি ধুয়ে দিই জায়গাটা, কারণ এত নোংরা হয়ে গেছে না। মায়ের জন্য খুব মনটা খারাপ করছে বন্ধু। জীবনের সময় বড় কম, তো সবারই কম। আমার উল্টো দিক থেকে দেখছেন যাদের, তাদের সবারই কম, কি আর বলবো। অথচ এই বাড়িটাতে আমার 18 বছর হলো আমি এসেছি, কিন্তু ওই বাড়ির প্রতি আমার যা মায়া, দিনহাটার বাড়ির প্রতি মায়া অনেক বেশি। নিজের মনে থাকা তুলাদণ্ড রয়েছে অদ্ভুত অদৃশ্য। তো বুঝতে পারি সেই জায়গায় যে আমার দিনহাটার ওই বাড়িটার প্রতি ভালোবাসা বলুন, মায়া বলুন। এই বাড়িতে থাকবো, বাস্তব আমি এটাই ঠিক যে এখানে সুযোগ সুবিধা অনেক বেশি, এটা শিলিগুড়ি শহর, সব দিক থেকে এটা অনেক বেশি সুবিধাজনক জায়গা। কিন্তু মনটা আমার দিনহাটাতেই পড়ে রয়েছে, দিনহাটার বাড়িতেই পড়ে রয়েছে। কথাটা যে কত সত্যি, যে বাড়ি না ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয় না, তাতে আমরা একটা মন কল্পনা করে নিই।
আসল বাড়িটা বাড়ি তৈরি হয় যে যার মধ্যে মানুষজন থাকে, প্রিয়জন থাকে, সেইটাই আসল বাড়ি। সেটা কুঁড়ে ঘর হলেও সেটা বাড়ি। প্রশ্ন আসতে পারে যে তাহলে এইটা কি আমার প্রিয়জনের বাড়ি নয়? নিশ্চয়ই এটা আমার প্রিয়জনের বাড়ি, কিন্তু একটা অধিকার বোধ, একটা নারীর টান আমার ওই বাড়িটার প্রতি আছে। আমার তো পুঁটিমারি বাড়িটা দেখতে গিয়ে তো কেঁদে ভাসিয়েছিলাম, আপনারা তো সেই ব্লগটা দেখেওছেন। তো ওই বাড়িটার প্রতিও এখনও ভালোবাসা রয়েছে। মানে আর এই 98 সালে গৃহপ্রবেশ হওয়া বাড়ি, আমার 2006-এ বিয়ে হয়ে গেছে। 7.5 বছর 8 বছর 7.5 বছর ছিলাম ওই বাড়িটাতে, তারপরেই তো আমি এই বাড়িতে চলে এসেছি। 18 বছর তো আমার এই বাড়িতেই কেটে গেল, কিন্তু এখনও তুলাদণ্ডে ওই বাড়ির প্রতি ভালোবাসাই বেশি। কি অসম্ভব টান সে আমি কাউকে বোঝাতে পারবো না। হয়ে গেল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নিচটা খুব নোংরা করে দিয়েছিল, কিন্তু সেটা করতে গিয়ে আমিও গেলাম ভিজে। অবশ্য স্নানে আমাকে যেতেই হবে। তো 5 মিনিটের মধ্যে সবটুকু করেছি। এই ওয়াশিং মেশিন পরিষ্কার থেকে শুরু করে সবই হয়ে গেছে। এবার এখান থেকে প্রস্থান করি, নাহলে তারা সব খেতে আসতে পারছে না, সব ঘুর ঘুর করছে, কী 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 করছে। ওদের ভাষাটা বুঝতে পারলে হয়তো ওরা আমাকে গালাগালি করছে, এটা মানে বোঝা যেত আর কি। বেরোই, মনে হচ্ছে না বঙ্কুদা আজকে আর আসবে, কখন থেকে অপেক্ষা করছি। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করবার পর হুট করে এত ঠান্ডা লাগতে শুরু করলো। তা সেই যে সে গুটিসুটি মেরে শুয়েছি, একটু নাক ডেকে ঘুমিয়েছি, আবার নিজের নাক ডাকা নিজেই উঠে পড়ছি। জানেন কি জ্বালাতন! হ্যাঁ, ইদানিং আমি কি নাক ডাকছি, সর্দি টর্দি হচ্ছে নাকি নাকি আগেও ডাকতাম, কিন্তু হ্যাঁ মানে এটা আমি কি আগাগোড়া এরকম নাক ডাকতাম? ও মানে এখন একটু কমেছে। না ওরম অপমান করিস না, তোর বাবার থেকে কম নাক ডাকি। বাপরে, হ্যাঁ আমি তোর বাবার থেকে বেশি নাক ডাকি? কি লজ্জার কথা। না না না, ছেড়ে দিন ওই প্রসঙ্গ বাদ। আপনারা এখন কিচ্ছু শোনেননি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠলাম, দেখলাম আধো ঘুমে আধো জাগরণে দেখলাম মেয়ে আমার টিউশন গেল। তারপর মোটামুটি উঠে টুটে পড়বার পর আপনাদের দিয়ে যাবে তো সামনেই তো, তারপর সে আবার ফেরতও এলো, 1.5 ঘন্টা পড়ান, ফেরতও এলো, তখন আমি উঠে গেছি। তারপর মনটা খারাপ করছে মায়ের জন্য, প্লাস আরও টুকিটাকি এটা ওটা। শেষ পর্যন্ত হঠাৎ করে ফেসবুকটা খুলেই, মানে আমি না ফেসবুকটা আনইনস্টল করে দেবো, বিশ্বাস করুন। শিলিগুড়িরই একটা শাড়ির দোকানের এত সুন্দর সুন্দর শাড়ি, আর ওই দোকানটা থেকে আগে আমি কেনাকাটা করেছি, খুব রিজনেবল, মানে ঠিকঠাক দামে শাড়ি টাড়িগুলো দেয়। বহুবার কিনেছি, তখনই আমার মনে হচ্ছে দৌড় এক লাগাই, গিয়ে শাড়ি কিনে আনি। কিন্তু জামা কাপড় নিয়মিত গোছানো, এই কদিন আগে আলমারি গোছানো, সব কিছু করে আমার এটা একটা বিশেষ সুফল আমি বুঝতে পারছি নিয়মিত জামা কাপড় গোছানোর, বা পুরনো আলমারি যেগুলো অনেকদিন ধরে পড়ে আছে সেগুলো আবার ওল্ডহাল করে নতুন করে গোছানোর। সেটা হচ্ছে আমার ভাঁড়ারে কত কি রয়েছে এবং কত কি অব্যবহার্য করে রয়েছে, সেইটা একটা উপলব্ধি হয়। তো যার ফলে কি হলো, ওটাকে মানে দমন করাটা খুব সহজ হলো। আবার একটা শাড়ি এনে গুঁজে রাখবার জায়গা ঠিকই হয়ে যেত, হ্যাঁ, কিন্তু এই শাড়িটা পরে কোথায় যাব, কেন কিনবো, পয়সা নষ্ট হবে, সেই পয়সা দিয়ে অন্য কিছু করা যাবে, এই যে চিন্তাভাবনাগুলোর মধ্যে এবার নিজেকে ফেলে দিতে পারলাম, এবং যার ফলে আমার সেই একটা ননসেন্স ক্রেভিং, যেটা আমার প্রয়োজন নেই এই মুহূর্তে, সেটা থেকে যে নিজেকে মুক্ত করতে পারলাম, সেই জন্য নিজের পিঠটা নিজেকে একটু চাপড়ে দিতে হয়। পুরো যে মুক্ত করতে পেরেছি তা না, পাশাপাশি তারপর সেখান থেকে মুক্ত করার পর ভাবলাম যে না, একটু বন্ধুদের খবর টবর নিয়ে বলে আবার ফেসবুক খুললাম, আবার একটা সবুজ রঙের কাঁথা স্টিচের শাড়ি, কি সুন্দর। না এগুলোকে না, মানে এগুলো আমি কিন্তু খুব একটা ফলো করিনি, এগুলো আমার ফিডে চলে আসছে, কি যে মুশকিল না, ভাল লাগে না সত্যি কথা। কিন্তু না, যে জিনিসের মানে প্রচুর রয়েছে সেগুলো অযথা কেনার কোনো মানে নেই, বরং এখন আমার সংসারে অনেক কিছু দরকার যেগুলো আমার প্রয়োজন, মানে ওই শাড়ির টাকা দিয়ে বা তার থেকে একটু জুড়ে নিয়ে করা যায়। যেমন একটা ওই আলমারিটা চেঞ্জ করতে হবে, মানে বুক র্যাক যেটাকে আমি আলনা বানিয়েছি, পর্দা দিয়ে ঢেকে রেখেছি, ওইটা চেঞ্জ করতে হবে। তাছাড়াও আমার ওভেনটা চেঞ্জ করতে হবে, মানে যেটাতে আমি রান্না করি, মানে আমি না, মিনামাসি করে আমিও করি, যা হোক ওটা চেঞ্জ করতে হবে। টুকিটাকি কিন্তু এরকম অনেক কাজ আছে। এখন শাড়ি কেনাটা একেবারেই অপচয়, সেই জন্যই আর কি নিজেকে মুক্ত করলাম ওই ব্যাপার থেকে, বা নিজেকে আটকালাম। কিন্তু এখনও চোখে শাড়িটা বাজছে, একটা হালকা মানে বেবি পিঙ্ক রঙের বেনারসি। উফ, ঠিক আছে, আপনাকেও একটা দুঃখের খবর দিই আর একটা ভালো খবর দিই। আগে ভালো খবরটা দিই।
এটা হচ্ছে আমার বরের। আমরা যখন আসিলাম না তখন ব্লাড টেস্ট হয়েছিল, ফাস্টিং PP2 হয়েছিল, রিপোর্ট একদম নর্মাল, একদম স্বাভাবিক হয়ে গেছে। আমার শ্বশুরমশাইয়ের কাছে আছে। মাঝখানে অনেকেই আমাকে বহু কথা বলেছিলেন, দেখলাম 1-2জন কন্টেন্টও করেছেন এটা অসম্ভব, আমি নাকি ভুল জিনিস ব্লগে কন্টেন্ট করছি, এটা কখনো রিভার্সেবল নয়, আমি এসব ভুলভাল প্রচার করছি। তাদের কাছে এসে বলি আপনারা এই লাইফস্টাইল মেনটেন করে দেখান, স্ট্রেস ফ্রি লাইফ, সঠিক নিয়মানুবর্তিতায় চলা, এগুলো করলে ডায়াবেটিস রিভার্সেবল। আর শুরুর দিকে যেটা এখন আমরা জানতে পারছি, অ্যাকচুয়ালি অবশ্যই আমরা ডাক্তার নই, সেই জন্য জানতাম না এগুলো। তো তারা বলছে যখন শুরুর দিকে সুগার ধরা পড়ে তখন একটু বেশিই থাকে, কারণ আপনি ঘুরছেন ফিরছেন, হাঁটছেন চলছেন ফিরছেন, আপনি বুঝতে পারবেন কি করে যে আপনার সুগার হয়েছে। কিছু একটা তো হবে যের জন্য মানে খুব এক্সট্রিম হয়ে গেলে যেটা আমাদের শরীর জানান দেয়, সেরকম একটা কিছু, তবে তো আপনি সুগার টেস্ট করবেন। তখন তো প্রথম দিকে একটু বেশিই থাকবে এবং তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এবং আমি বুঝছি অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং লাইফস্টাইলটাকে ঠিকঠাক করতে হবে, তাহলে সুগার কিন্তু রিভার্সেবল। আমার নিজের হয়েছে, আমার যে এখানে পুতুল দিয়ে আসে সন্দীপদার হয়েছে রিভার্সেবল। এখন বোধিসত্ত্ব বাবুও সেটার একটা জলজান্ত উদাহরণ যে তার সুগার কিন্তু কমে গেছে এবং ওষুধটাও সম্ভবত এই পরের বার গেলে ডাক্তারের কাছে বোঝা যাবে, হয়তো জানি না, হয়তো বন্ধ হয়ে গেলেও যেতে পারে। হ্যাঁ গো, রাত কতক্ষণ আগে খেয়েছি, মিথ্যে কথার পর তার সুগার যেই মাত্র স্বাভাবিক এসেছে সে আজকে 1 থালা KFC খেয়েছে। মিথ্যাচার। আর তুমি KFC খাওনি? মানে কয়েক টুকরো পড়েছিল, সেটা 2টো মুখে ফেলেছি। আরে সত্যি না ঠিক আছে, সেই কদিন যা সে নিয়ন্ত্রণ করেছে, বা ক্রেতার নিয়ন্ত্রণ দেখে শেখা উচিত। এই কন্ট্রোল যাদের নেই তারা এরকম কথাই বলবেন। সুগার কখনোই রিভার্সেবল নয়। না ভাই, সত্যি কথা মানতে হবে। তোমায় অনেক অভিনন্দন, তোমার সুগারকে একদম নিয়ন্ত্রণে নিয়ে এসেছো। আমি তোমার পেছন হাঁটি, এই যে আমি হাঁটতে বলছি, অত দ্রুত হেঁটো না। আহা, বিশ্বাস করবেন না, যখন আমি সাধারণভাবে রাস্তায় হাঁটি সে কোন চুলোয় চলে যায়। হ্যাঁ, আর মাঝে আবার ফিরে তাকায় ধোয়া আছে নাকি, হ্যাঁ উল্টো দিকে আবার হাঁটে। মাঝে ওরকম মনে হয় যে এত দূরে চলে যায় আমি ঘুরে, হ্যাঁ তাহলে খুঁজে পাবে না অনেকক্ষণ পরে, কিন্তু সেটা আবার করতে দেবে না। কি করেছিলে একটু বলে দেবে? আমি নিয়ন্ত্রণ করেছিলাম। ফাজলামি না, সিরিয়াস। আমি তোমাকে বললাম তুমি তোমার জীবনযাপনটা কিভাবে নিয়ন্ত্রণ করেছিলে, বা তুমি কিভাবে সেটাকে ওই হাই থেকে একেবারে ঠিকঠাক মানে 2.5 মাসের মধ্যে নামিয়ে আনলে, বলো না ঘুমা দাদা। তোমার পেছনে হেঁটে এর দ্বারা হবে না, সব কথা বলানো যাবে না, ফাজলামি করছে। ওকে চলুন, আমি একটু হেঁটে নিই। এই রিউনিয়নে যাচ্ছে না দুষ্টু লোক, কেন যাচ্ছে না? আমার আলস্যের ফলে আমার আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। ও সারা বছর ওই ভোর 4:30টার সময় উঠে অত ট্রাভেল করে, তো এই সময়টা সদ্য সূচি হয়েছে, একটু ইয়ে করুক, গেলে হতো। ঠিক আছে যা তোমার ইচ্ছা হয় তুমি তাই করো। কি হচ্ছে? ঠিক আছে। আরে ছাদে হাঁটতে গেছি, সেই সময়টা এত পায়রাগুলো, সে মানে মুহূর্তে যতবার যাচ্ছে কি লক্ষ্মী, ওরা একটু রিয়াক্ট করে না জানো তো, খালি উড়ে যায়। আর আলপনাদি খেতে দিয়েছে হচ্ছে কালো কলাই, কালো কলাইয়ের ডাল চালগুলো মিশে সব খেতে এসেছে। ছাদে ভালো হাঁটতে পারিনি আজকে, তাই এখন একটু হেঁটে যাচ্ছি ঘর থেকে। ঠিক আছে চলুন বন্ধু, এই ক্যামেরা বন্ধ করবো, দেখবেন আর পেছনে হাঁটবে না। যাই হোক, এবার সাংসারিক কাজকর্মে ফেরা যাক। করেছি সারাদিনে, কিন্তু এখন রাত্রেবেলায় একবারে সমস্ত রান্নাঘর গুটিয়ে ফেললাম, যা ভেজানো সেগুলো ভিজিয়ে দিয়ে তারপর ভাবছি একটু ট্রলিগুলোকে বার করে ফেলি। এসেছি কালকে আর কিছু করতে ইচ্ছে করেনি। আজকে সারাদিনেও ভেবেছিলাম করব, তো ঠিক আছে আজকে না অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, জানেন তো, মানে কাজ বাড়ছিল। মামনের উপর বেশি চাপ দিয়ে লাভ নেই, ওয়াশিং মেশিনটা তো এখন একটু অকেজো মতো হয়ে গেছে, রোগা মেয়েটাকে আর কতই বা চাপ দেবো, তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই, আজকে আমি এগুলোকে খালি করে দিই। এসে পরে ডেটল ওই ভিজিয়ে দিয়ে সে রুমাল দিয়ে কিন্তু পুরো মুছে নেওয়া হয়েছে, কিন্তু ধুয়েও দিয়েছিলাম চাকাগুলো তাও যেন এখন দেখছি একটু সাদা হয়ে রয়েছে। তার মানে এগুলোকে কালকে আরেকবার ভালো করে ধুয়ে তারপর ওই ট্রলিতে ঢোকাতে হবে, ডিভানে ঢোকাতে হবে, সরি।
তো যাই হোক টুপুরেরটা করে নিলাম। টুপুরের থেকেই কাঁচার একটু জিনিসপত্র বেশি বেরোলো, আমার থেকে মোটেই বেরোয়নি। গেছিলাম দিনহাটাতে, কাজেই খুব একটা বেশি জামা কাপড় বেরোবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু টুপুর যেগুলো বাইরে পড়েছিল সেগুলো কাচেনি, সেগুলো সব আজকে একবারে এক ধারসে কাচতে দিয়ে দিলাম। অনেকগুলোই হয়ে গেল। ঠিক আছে, কালকে রোদ্দুর হলে সব শুকিয়ে যাবে। মা আমাকে দুখানা শীতের হাউস কোট দিয়েছেন, দুটো আমাকে দেননি, একটা দিয়েছেন আমাকে আর একটা দিয়েছেন আলপনা দিকে। তো কালকে আলপনা দিয়ে হাতে দিয়ে দেবো। তো এখন যা হোক সবটুকু করে নিয়ে আসছি আপনাদের সামনে। বাড়িকে খুব মিস করছি বন্ধু, দিনহাটাকে খুব মিস করছি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভেবেছিলাম কখনো করব, কিন্তু সেই সময়টায় হয়তো বা ব্লগ শেষ হয়ে যায়। ইনফ্যাক্ট সেই সময়টা ব্লগ শেষই হয়ে যায়। আমি তো এডিট করে তবে শুতাম, তো কারণ আমাদের দিনহাটার বাড়িতে ওয়াইফাই নেই, ফলে ডেটা দিয়ে করতে গেলে রাত্রেবেলায় যখন আমি এডিট করে রেখে ওটাকে চার্জে দিয়ে শুতে চলে যেতাম, ওই নিজের মতো করে ডেটায় সকালবেলা উঠে দেখতাম যে আপলোড হয়ে গেছে। তো দিনের বেলায় এডিট করবার সময় পাবো না খুব স্বাভাবিকভাবেই, কারণ অনেক কাজ। এডিট করতে মোটামুটি ঘন্টা খানেক দেড়েক মতো লাগে, কারণেই আমি রাত্রেবেলাতে এডিট করে রাখতাম, দিনের ভিডিও দিনেতেই। বেশিরভাগ দিন যেটা আমি খেয়াল করেছি, বেশিরভাগ দিন না, প্রত্যেক দিনই, সেটা হচ্ছে 12:30 থেকে 1:30টার মধ্যে দিনহাটাতে একদম শহরের প্রাণকেন্দ্রে একটা বাড়ি, তা সত্ত্বেও একদম শহরাঞ্চলের মধ্যে কোথা থেকে কি ভীষণ শেয়াল ডাকে। এবং যখন ডাকে সেই শেয়াল ডাকাটা বড় জোর ধরুন ওই মিনিট 10 স্থায়ী হয়, কিন্তু সে মানে একেবারে কিচিৎকার ওই 10-15 মিনিট। কোথা থেকে যে ডাকে জানি না, কিন্তু ডাকে। এর ভেতরে একটা মহকুমা শহরের ভেতরে এত শেয়াল, সেটা ভাবা যায় না। এবং এটা প্রত্যেক দিন এই 2 ঘন্টার মধ্যে কোনো একটা সময় ডাকবে তারা। তাই আমি ভেবেছিলাম একদিন যখন শিয়াল ডাকছে তখন আপনাদের ক্যামেরাটা অন করে বলবো, দেখুন শিয়াল ডাকছে। এখন এই মুহূর্তে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, কারণ ওই রাত জাগার অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। টানা 7 দিন ধরে এইভাবেই চলেছি। প্রথম দিন কষ্ট হচ্ছিল, পরের দিন থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন মনে হচ্ছে শিলিগুড়ি শহরে কখনো শিয়াল, কখনো না, মানে হয়নি বলা যেতে পারে, আমার মনেই পড়ে না। এখন মনে হচ্ছে হয়তো বা দিনহাটা শহরে এখন কোথাও একটা শিয়াল ডাকছে। দিনহাটায় আমি যখন এডিট করছি কিছুক্ষণের জন্য আমাকে চুপ করে যেতে হচ্ছে, কারণ এত চতুর্দিক থেকে আওয়াজ। মনে হচ্ছে এখন মা হয়তো ঘুমিয়ে পড়েছে, মমিনাদি ঘুমিয়ে পড়েছে, চলে যেতে ইচ্ছা করছে। কিন্তু মানে এতটা যখন বেরোলাম তখনও খুব খারাপ লাগছিল। ট্রেনে উঠলাম, তারপর মনে হচ্ছে কখন শিলিগুড়ি পৌঁছবো। কিন্তু কি জানি কেন এইবারেতে আমার বড্ড বেশি খারাপ লাগছে। আমার একদম আসতে ইচ্ছা করছিল না, এবং আবার এখন মনে হচ্ছে চলে যাই। এবং সত্যি না আসলেও হতো এই সময়টায়, কারণ যাই হোক ঠিক আছে, এক এক সময় এক এক রকম মনে হচ্ছে। মা তো নিজের জীবনের লড়াই একা একা লড়ছেন, এইবারে মার এত লড়াই মনে হচ্ছে কাঁধ হিসেবে আমার থাকাটা উচিত। একটা মানুষ সেভাবে একা বেঁচে থাকতে পারেন না। কাহা তো চললো, তো এতদিন ধরেই তো হলো, কিন্তু ঠিক আছে। কিন্তু পরিস্থিতি দেখি কবে একটুখানি অনুকূল হয়। আমার মেয়েটার উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাকে শিলিগুড়িতেই থাকতে হবে। তারপরে যখন টুপুর বাইরে চলে যাবে তখন আমার দিনহাটায় গিয়ে মাসখানেক দেড়েক থাকাটাতেও কোনো অসুবিধে নেই, বা মাকে শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসাটাতেও কোনো সমস্যা নেই। তবে এটা কিন্তু ঠিক বন্ধু, যত যেই বলুন যে মা কেন আমার সঙ্গে চলে আসে না, ওটা মায়ের বাড়ি, ওইটা আমার মায়ের কমফর্ট জোন। তার কোনো পুত্র সন্তান নেই, তার 2টি কন্যা সন্তান। সেই অপরাধে একটা মানুষকে এই বয়সে নিজের শেকড় থেকে উপরে নিয়ে আসা যায় না। যোগ্য সন্তান আমি তখনই হয়ে যেতে পারবো যখন আমি আমার মাকে তার কমফর্ট জোনে ভালো রাখতে পারবো, তার পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়াতে পারবো। কিন্তু সবসময় পরিস্থিতি তো সমান থাকে না। আমার শ্বশুরমশাইকে যদি এখন আমার ননদ বলে যে তুমি আমার কাছে এসে থাকো, তিনি কখনো যাবেন না, তিনি যাবেনই না। কিছুদিনের জন্য যেতে পারেন, কিন্তু এমনিতে তিনি যাবেন না, কারণ এটা তার বাড়ি। একই জিনিস আমার মায়ের ক্ষেত্রেও সত্যি। যত বয়স বাড়ে ততই শেকড়ের প্রতি টানও বাড়ে, এটাও তো মানতে হবে। এখন আমার উচিত মায়ের কাছে গিয়ে থাকা, কিন্তু সেটা করতে পারছি কোথায়। কিন্তু এই অপরাধবোধ, মন খারাপ খুব বেশি করে হচ্ছে। এই তো ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধু কালকে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ